ভাইরে, এই আপামনিকে চিনতে পেরেছেন? দেখে মনে হচ্ছে না স্বর্গ থেকে নেমে আসা কোনো হুড়পড়ি। মনে হয় মুখ দিয়ে কথা বললেই শুধু মধু ঝরে, কিন্তু না রে ভাই, উনি মুখ দিয়ে কথা বললেই শুধু বাল শব্দ বের হয়। তোমার তাতে আমার বাল ছিঁড়ে গেল, তুমি আমার বালের ইন্টেলিজেন্ট। কথায় কথায় উনি এত পরিমাণ বাল শব্দ উচ্চারণ করে যে মনে এখন সন্দেহ সৃষ্টি হয়েছে উনি চুল নিয়মিত কাটেন তো, তা না হলে তো এতবার চুল শব্দ মুখ দিয়ে বের করতো না। সর্বগুণে গুণান্বিত এই আপামনিটি একজন ডাক্তার, কন্টেন্ট ক্রিয়েটর, জুলাই অগ্নিকন্যা, আবার অস্কার জয়ী অভিনেত্রী। এখন আবার নতুন করে রাজনীতিতে পা রেখেছে। সত্যি বলতে এই আপামনিকে আমি আগে তেমন চিনতাম না। একদিন দেখি উনি ভেতরে জিনিস বাহিরে বের করে একটা ছবি তুলে ফেসবুকে দিয়েছেন। পোলাপান যখন ওনাকে সাবান বাদে ধুইছে তখন ওনাকে চিনতে পেরেছি। ওয়েব সিরিজে দেখতাম আপামনি ছোটখাটো রোল প্লে করছে। 2023 সালে আরশ খানের সাথে তার একটা ভালো জুটি দাঁড়িয়েছিল। সেই সময় অনেক নাটকেই আপামনিকে লিড আর্টিস্ট হিসেবে দেখা যেত। একসময় শুটিং স্পটে পরিচালকের সাথে ঝগড়া করা, সিনিয়র আর্টিস্ট কো আর্টিস্টের নামে নোংরা অভিযোগ এনে প্রমাণ করতে না পারা, শুটিং ফাঁসানো, শুটিং স্পটে পুলিশ ডেকে আনার মতো কাজের ফলে আপামনিকে নাটক ইন্ডাস্ট্রি থেকে এক প্রকার নিষিদ্ধ ঘোষণা করা হয়। অবশ্য যে মেয়ের নাম চমক, সেই মেয়ে তো সবাইকে চমকে দিবে, এটাই স্বাভাবিক। কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে আপামনি আবার কামব্যাক দিলেন। অভিনেত্রী চমক থেকে তিনি ব্র্যান্ডিং করলেন কন্টেন্ট ক্রিয়েটর চমককে। রাতারাতি সফলতা ধরা দিল। সুন্দর প্রেজেন্টিং, ইংরেজিতে কমেন্ট্রি, প্রফেশনাল টিম নিয়ে দেশের নানা প্রান্তে ঘুরে বেরিয়ে অজানা বিষয়ের উপর ডকুমেন্টারি বানানো। এভাবেই ঘুরে দাঁড়ান চমক আপামনি। একের পর এক ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট পেতে থাকেন তিনি। চমক ফিরে এলেন সবাইকে চমক লাগিয়ে। কিন্তু কথায় আছে, সুখে থাকতে মানুষকে ভূতে কিলায়। গালি খাওয়া মানুষকে যখন পাবলিক ভালোবাসতে শুরু করে তখন তারা সেটা নিতে পারে না। এমন কিছু আকাম করবে, পাবলিক যখন সাধু চলিত ভাষ্যে সংমিশ্রণ করে গালি দিবে তখন তারা তৃপ্তি পাবে। বিএনপি সংরক্ষিত নারী আসন থেকে চমক আপামনি মনোনয়ন চেয়ে বসেন। মনোনয়ন বাতিল হবার পর আপামনি বলতেছে, ক্যারিয়ার শুরু করছি আমি এমপি পদপ্রার্থী থেকে, তাহলে আমি কোথায় যেয়ে শেষ করবে তোমার বোঝা উচিত। আমার পা থেকে মাথা পর্যন্ত সাহস। আই টোল্ড ইউ গাইস। বুঝতে পেরেছি আপামনি, আপনার কলিজা অনেক বড়। অপবিত্র চোখ দিয়ে আপনার দিকে তাকালেই সেটা বোঝা যায়। কি এক আজব দেশে বাস করি। এই দেশে কেউ যদি একটু ফ্রেম পেয়ে যায় সেই রাজনীতির খাতায় নাম লেখায়। রাজনীতিতে এসে তারা দেশ সিঙ্গাপুর বানিয়ে ফেলতে চায়, জনগণের সেবা করতে চায়, গরিব মানুষের পাশে দাঁড়াতে চায়। আজীবন গরিব মানুষের জন্য লড়াই করতে করতে ওনারা নিজেরা বড়লোক হয়ে যায়। রাজনীতি না করেও যে মানুষের সেবা করা যায় ওনারা সেটা মানতেই চায় না। একবার মাশরাফি বিন মুর্তজার কথাই চিন্তা করেন। এই রাজনীতির কারণেই ভালোবাসার সেই প্রিয় মানুষটা কোথায় যেন হারিয়ে গেছে। একটা সময় ছিল বাংলাদেশের ক্রিকেট প্রেমী তরুণদের কাছে মাশরাফি বিন মুর্তজা শুধু একজন ক্রিকেটার ছিলেন না, তিনি ছিলেন আবেগের আরেক নাম। দেশের কোটি মানুষের ভালোবাসা, শ্রদ্ধা আর গর্বের প্রতীক ছিলেন তিনি। মাঠে তার উপস্থিতি মানেই ছিল এক ধরনের সাহস। ইনজুরিতে জর্জরিত শরীর নিয়েও যেভাবে তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন, যেভাবে ব্যথা লুকিয়ে লড়াই করেছেন, তা দেখে মানুষ তাকে শুধু খেলোয়াড় হিসেবে নয়, একজন বীর হিসেবেও দেখত। তরুণদের কাছে মাশরাফির জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া। অনেক ছেলেই তার মতো করে জার্সির কলার উঁচু করে রাখত, যেন সেটাই আত্মবিশ্বাসের প্রতীক। হাতে স্মার্টফোন আসার আগের সময়গুলোতে কিশোররা পত্রিকা থেকে মাশরাফির ছবি কেটে ঘরের দেয়ালে লাগিয়ে রাখত। কেউ তাকে আদর্শ মানত, কেউ অনুপ্রেরণা, কেউ বা নিজের স্বপ্নের প্রতিচ্ছবি। দেশের অসংখ্য ছাত্র তরুণ বিশ্বাস করত মাঠের সেই লড়াকু মানুষটা অন্যায় সময়েও ঠিক একইভাবে সাহসী হয়ে উঠবেন। কিন্তু রাজনীতির মঞ্চে এসে সেই বিশ্বাসে চিড় ধরে। জুলাই আন্দোলনের সময় যখন দেশের ছাত্র সমাজ রাস্তায় নেমে নিপীড়নের মুখে পড়েছিল, যখন তরুণদের ঝরছিল, তখন মানুষ চেয়েছিল মাশরাফি কথা বলুক। কারণ তিনি তো শুধু একজন সাবেক অধিনায়ক নন, তিনি ছিলেন লাখো তরুণের হৃদয়ের মানুষ। কিন্তু সেই সময় তার নীরবতা এই দেশের তরুণ সমাজকে ক্ষতবিক্ষত করে দিয়েছিল। মাশরাফি পরে লাইভে এসে বলেছিলেন উনি দলের জন্য চুপ ছিলেন। উনি যদি ছাত্রদের পক্ষে কথা বলতেন তাহলে অনেক সমস্যা হতো। সত্যি কথা বলতে কি, মাশরাফির সবচেয়ে বড় ব্যর্থতা এটা বুঝতে না পারা যে এমপি মাশরাফি চাইতে ক্রিকেটার মাশরাফির দাম কোটি কোটি গুণ বেশি ছিল। বাংলাদেশে যদি সেলিব্রিটিদের তালিকা করা হয় তাহলে সবার উপরে নাম থাকবে সাকিব আল হাসানের নাম। সাকিব আল হাসানের মতো বড় সেলিব্রিটি বাংলাদেশ আর কেউ ছিল না। 50 বছরও একজন সাকিব আল হাসান এই বাংলাদেশে জন্মাবে না। গ্রামের বাজারে চায়ের দোকান থেকে শুরু করে শহরের আধুনিক ক্যাফে, সবার আড্ডায় ঘুরত তার নাম।
স্কুলের বাচ্চা থেকে গলির ছেলেটা ব্যাট হাতে নামলেই নিজেকে ভাবত সাকিব। আমাদের প্রজন্মের অনেকটা সময় কেটেছে সাকিবের 75 নাম্বার জার্সি গায়ে দিয়ে। যে মানুষটিকে আমরা এক কথায় জাতীয় নায়ক ভাবতাম, আজ তাকে নিয়েই সমালোচনা হয়। যে মানুষটার জন্য গ্রামের কৃষক থেকে শুরু করে শহরের ব্যবসায়ী পর্যন্ত উল্লাসে মেতে উঠত, আজ সেই মানুষটাকে ঘিরে অনেক দ্বিধা, বিতর্ক আর বিরক্তির স্বর তোলে। এই রাজনীতির কারণে এই সাকিব আল হাসান কোথায় যেন হারিয়ে গেল। যে মানুষটার জন্য বাংলাদেশের নাম বিশ্ব দরবারে পরিচিতি পেয়েছিল, সেই মানুষটা আজ বাংলাদেশে ঢুকতে পারে না। এর চেয়ে বড় আফসোস আর কি বা হতে পারে। অথচ টাকা পয়সার নাম খ্যাতি কোনো কিছুরই অভাব ছিল না সাকিবের। তারপরও কেন রাজনীতির নোংরা খেলায় নিজের নাম জড়ালো, এটা আমার এখনো মাথায় ঢুকে না। এই রাজনীতির খাতায় নাম লিখিয়ে নিজের মান ইজ্জতের মায়ের বাপ পাকিস্তান করে দিছে ব্যারিস্টার সুমন। একজন ন্যায়নিষ্ঠ আবেগী মানুষ ব্যারিস্টার সুমন। আইনজীবী, রাজনীতিক, ক্রীড়া সংগঠক, কত ভাবি না তাকে পরিচয় দেওয়া যায়। এমপি হওয়ার আগে যখন দেখতাম ব্যারিস্টার সুমন সরকারের নানা অনিয়ম সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরছে, কিংবা এমপি হবার পর সংসদে দুর্নীতির নানা অনিয়ম নিয়ে কথা বলছে, তখন ভাবতাম ঘেউ ঘেউ লিগকে শায়েস্তা করার জন্য এক সুমনই যথেষ্ট। জুলাই আন্দোলনে যে প্রধানমন্ত্রীর জন্য যখন শত শত তরতাজা প্রাণগুলো হয়ে যাচ্ছিল, 9 দফা দাবি যখন 1 দফায় রূপান্তর হলো, তখন ব্যারিস্টার সুমন সবার সামনে দাঁড়িয়ে বলে, শরীরে শেষ বিন্দু থাকা পর্যন্ত আমি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সাথে আছি আর থাকব। তারই একটা কথার জন্যই জাতির কাছে হিরো থেকে জিরো হয়ে গেলেন ব্যারিস্টার সুমন। যে প্রধানমন্ত্রীর জন্য সুমন হিরো থেকে জিরো হলো, সেই প্রধানমন্ত্রী দিন শেষে পালিয়ে গেল। অথচ সে এখন কারাগারে। মাশরাফি বলেন কিংবা সুমন বলেন, ওরা জাতির কাছে অপরাধী হলেও নিজ নিজ এলাকায় তারা হিরো। যতটুকু সময় পেয়েছে তারা কাজ করেছে। বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার তৌহিদ আফ্রিদির কথা একবার চিন্তা করেন। বাপের টাকার ফুটানি দেখানো আমার আপনার কাছে হয়তো ভালো লাগতো না, কিন্তু অনেকের কাছে সে তো জনপ্রিয় ছিল। সে না ছিল কোনো এমপি, না ছিল কোনো মন্ত্রী। তার সমস্যাটা হলো সে জুলাই আন্দোলনে স্বৈরাচারের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল পর্যায়ে দালালি করেছে। মানুষের থেকে ভালোবাসা পাওয়া একজন তরতাজা যুবক এখন উঠতে বসতে গালি খায়, দিন পার করছে অন্ধকার কারাগারে। নিজে তো ডুবেছে, সাথে নিজের বাপকে নিয়েও ডুবেছে। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, মাশরাফির কি দরকার ছিল রাজনীতিতে আসার? সে চাইলে ক্রিকেটের সাথে জড়িত থাকতে পারত, হতে পারত বিসিবি সভাপতি কিংবা কোনো ভালো মানের কোচ, দেশের ক্রিকেট নিয়ে কাজ করতে পারত, নতুন একটা মাশরাফি তৈরি করতে পারত। সাকিব আল হাসানের কি দরকার ছিল খেলোয়াড় থাকা অবস্থায় রাজনীতিতে জড়ানোর? সে ক্রিকেটের মধ্যেই থাকতে পারত, দেশের জন্য তাহলে এখনো খেলা চালিয়ে যেতে পারত। লাল সবুজের পতাকা হাতে নিয়ে গ্যালারিতে বসে থাকা মানুষ আগের মতোই সাকিব সাকিব বলে গলা ফাটিয়ে চিৎকার করত। কি দরকার ছিল ব্যারিস্টার সুমন কিংবা তৌহিদ আফ্রিদি স্বৈরাচারের পক্ষ নেওয়া? তারা তো নিজ নিজ জায়গায় সফল ছিল। তারপরও কোন ভূতে তাদের কাতকুতো দিল যে তাদের রাজনীতির খাতায় নাম লেখাতে হবে? অনেকেই এখন বলতে পারেন মানুষ রাজনীতিতে আসে 2 হাতে টাকা ইনকামের জন্য, কিন্তু টাকার থেকেও তারা পাওয়ার দেখানোর জন্য রাজনীতিতে আসে। অথচ মানুষ একটা জিনিস বুঝে না, পাওয়ার সবসময় নিজের হাতে থাকে না, এক সময় না এক সময় সেটা অন্যের হাতে চলে যায়। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, চমক আপামনের উচিত ছিল অতীত থেকে শিক্ষা নেওয়া। আজ এই সরকারের থেকে মনোনয়ন চেয়েছে, কাল যখন এই সরকার থাকবে না তখন আপামনিকে বান্দর নাচ নাচাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপুন, যাতে পরবর্তী ভিডিওটি আপনার মিস না হয়। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।